আসল স্বাদ শুধু MDHT+ থেকেই আসবে। মাথায় দেখো লবঙ্গ এলাচ দিয়ে ভরপুর MDHT+ মশলা। MDH নমস্কার, আপনারা দেখছেন রিপাবলিক বাংলার। আপনাদের সঙ্গে আমি রয়েছি পায়েল। জেলার কোথায় কি ঘটছে দেখাবো জেলা সদরে। আজকে রবিবার, ছুটির দিন। সকাল সকাল বিভিন্ন বাজারে যে ছবিটা দেখা গেল, এনফোর্সমেন্ট ব্রাঞ্চ ও পুলিশের অভিযান। কালোবাজারি রুখতে, সবজির দাম রুখতে বিভিন্ন বাজারে অভিযান করলেন এনফোর্সমেন্ট ব্রাঞ্চের আধিকারিকরা এবং পুলিশও। কোথাও কোথাও আবার দেখা গেল জনপ্রতিনিধিরাও সামিল হয়েছেন এই অভিযানে। 42 से নিয়ে 60 একটু বেশি হয়ে যাচ্ছে। সিমিলারিটি মেনটেন করে করুন, বেশি দাম নেওয়া যাবে না। সরকারি যেটা দাম ধার্য করা হয়েছে সেই দামে বিক্রি করতে হবে। এটা সারা পশ্চিমবঙ্গ জুড়ে আজকে চলছে। বর্ষাকালীন সবজি ক্রমশ মধ্যবিত্ত থেকে গরিব মানুষের নাগালের বাইরে যাচ্ছে। সবজির ক্ষেত্রে দেখা যাচ্ছে কালোবাজারি হচ্ছে। সেই কালোবাজারি রুখতে ইতিমধ্যে অভিযান শুরু করেছেন ঝাড়গ্রামের বিধায়ক লক্ষ্মীকান্ত সাউ। জেলা পুলিশকে সঙ্গে নিয়ে তিনি ঝাড়গ্রাম যে সবজি মার্কেট রয়েছে, রেল সবজি মার্কেট, সেই সবজি মার্কেটে তিনি সকাল থেকেই দেখা যাচ্ছে অভিযান চালাচ্ছেন। জেলা পুলিশকে সাথে নিয়ে ঝাড়গ্রামের SDPO, ঝাড়গ্রামের ICO সঙ্গে রয়েছেন। যদি সবজির দাম কমে তাহলে সাধারণ মানুষের সুরাহা হবে। মানে এটা কি ভালো উদ্যোগ? অবশ্যই ভালো উদ্যোগ। মাঝে মধ্যে যদি এই ধরনের অভিযান হয় তাহলে মানুষও সচেতন থাকবে এবং সবজি বিক্রেতারাও সচেতন থাকবে। কোনো আমলা থাকবে না, আমলার কোনো এখানে স্থান নেই। এই সরকার মানুষের সরকার, মানুষের জন্য। আমরা সেই জন্য এখানে এসেছি এবং ভোরবেলা এসে সবার সাথে কথা বলা হচ্ছে। লাগাতার এই অভিযান কি জারি থাকবে? নিয়মিতভাবে চলবে। আকাশ ছোঁয়া এই দাম নিখেড়ে সাধারণ মানুষ কিন্তু যেটা বলছেন যে নজরদারির অভাবে এইভাবে বাজারের দাম ঊর্ধ্বমুখী। বাজারে গেলে কার্যত ছ্যাঁকা লাগছে, সাধারণ মানুষ যেটা বলছে ছ্যাঁকা লাগছে। এবং কেন বারবার এই নজরদারির অভাবে মানে মজুতদাররা যেভাবে সাধারণ মানুষকে সর্বশান্ত করে সেই নিয়ে প্রশ্ন তুলছেন। আজকে সকাল থেকে দুর্গাপুরের বাজারে কার্যত হানা দেয় এনফোর্সমেন্ট ডিপার্টমেন্টের যারা আধিকারিক, তারা সঙ্গে ছিলেন দুর্গাপুরের ডেপুটি ম্যাজিস্ট্রেট, SCP। আজকে আমরা মূলত এই ঘোষ মার্কেট যেটা আছে বেনাচিতি, এটা এখানে আমাদের মূলত পাইকারি বাজারগুলো আছে। প্রথমে আমরা এই সমস্ত পাইকার যারা আছে আলু পেঁয়াজ তাদের কাছে যাওয়া হয়েছিল, সবজি বাজার ঘোরা হলো, মাছ হলো, র্যান্ডম দেখা হচ্ছে আমাদের। হুগলির শ্রীরামপুর যে মায়েস বাজার, সেই মায়েস বাজারে সকাল সকাল ইবি এবং কৃষি দপ্তরের অভিযান। কত কি দাম রয়েছে এই বাজারে, সেই দাম নিয়ন্ত্রণ রয়েছে কিনা সেটা দেখার জন্য এই অভিযান। কৃষি যে দপ্তর রয়েছে সেই দপ্তরের আধিকারিকরা কিন্তু এসে সেই অভিযান চালাচ্ছে এবং দেখো সেই ছবি, কত কি দাম রয়েছে সেই দামও কিন্তু তারা লিখে রাখছে। বাজারে কত করে বিক্রি হচ্ছে সেই দাম যেমন লিখে রাখছে, পাশাপাশি যে নিয়ন্ত্রণ, দামের যে নিয়ন্ত্রণ সেটাও কিন্তু করার চেষ্টা করছে। কারণ বেশ কিছুদিন ধরে দেখা গেছে যে স্থানীয় যারা রয়েছে, যারা এখানকার ক্রেতারা রয়েছে, তারা অভিযোগ করছিল যে দামটা অনেকটাই বেশি নেওয়া হচ্ছে। সেই কারণে কিন্তু আজকে সকাল সকাল কৃষি যে দপ্তর রয়েছে, পাশাপাশি ইবির যারা আধিকারিকরা রয়েছে, তারা এই যে বাজার রয়েছে সেই বাজারে কিন্তু অভিযান চালাচ্ছে। সরকার বদলের পর বদলেছে নাম, বদলেছে মেনু। মা ক্যান্টিন এখন মা আহার। পাঁশকুড়া পুরসভার মা আহারে এখন থেকে 5 টাকায় ডিমের পাশাপাশি মাছও মিলবে। আর এই উদ্যোগে খুশি উপভোক্তারা। তৎকালীন রাজ্য সরকারের আমলে 5 টাকার বিনিময়ে মা ক্যান্টিন চালু করা হয়েছে, যেখানে সবজি, ডাল এবং একটা করে ডিম সিদ্ধ দেওয়া হতো। রাজ্যে পালাবদল ঘটেছে। রাজ্যের ক্ষমতার পরিবর্তনের পরেই সেই যে 5 টাকার যে মা ক্যান্টিন, সেই মা ক্যান্টিনের নাম পরিবর্তন করে রাখা হয়েছে মা আহার। শুধু নামের পরিবর্তন নয়, নামের পাশাপাশি খাবারের গুণগত মানেরও পরিবর্তন হয়েছে। তৎকালীন রাজ্য সরকারের আমলে যে খাবার দেওয়া হতো তা ঠিক মতো রুচিসম্মত হতো না বলে জানিয়েছেন পৌরবাসীরা, এমনকি ক্যান্টিনের কর্মীও। বর্তমান রাজ্য সরকারের আমলে স্থানীয় বিধায়ক সিন্টু সেনাপতির তত্ত্বাবধানে সেই মা আহারের সেখানে কিন্তু একেবারেই নিত্য নতুন খাবার তৈরি হচ্ছে। অর্থাৎ শুধু ডিম, সবজি, ডাল নয়, তার সাথে রাখা হচ্ছে মাছ, অর্থাৎ নতুন সংযোজন মাছও দেওয়া হয় 5 টাকার বিনিময়ে।
আর তাতেই খুশি পৌরবাসীরা। খুব সুন্দর আমাদের খাওয়া দাওয়ার পাই আমরা এবং ভালোভাবে আমরা খেতে পাই। আমরা মাছ, ডিম, সবজি, সোয়াবিন ইত্যাদি আমাদের পেট ভরছে, আমরা এইটুকু জানি। খাওয়া দাওয়া সব ভালো, খাবারে দুদিনে ডিম দেয়, দুদিনে মাছ দেয়, একদিন সবজি দেয়, ডাল দেয়, সোয়াবিনের তরকারি দেয়, খাবার ভালো দেয়। আমরা গরিব মানুষরা খাচ্ছি মানে আমরা খুশি। হ্যাঁ, সব পরিষ্কার পরিচ্ছন্ন, খাবার ভালো দেয়। না, আগে মাছ দিত না, আগে রোজ ডিম দিত, এখন মাছ দিচ্ছে। 5 টাকায় মাছ ভাত পাওয়া যাচ্ছে পৌরসভার এই মা আহার থেকে। নতুন সরকার হওয়ার পর মা ক্যান্টিন থেকে মা আহার তৈরি করা হয়েছে। মানুষকে পরিষেবা দেওয়ার জন্য আমাদের মতন সাধারণ মানুষকে আমাদের কাজ দিয়েছে সরকার। আমরা বেকার ছিলাম, আমরা কাজ পেয়েছি এই সরকার আসার পর। তাহলে আমরা কাজ কোনোদিনে 15 বছর আমরা সরকারের কাছ থেকে আশা করি। আর আগের সরকার কোনোদিন খাবার ভালো দেয়, এই সরকার আসার পর মানুষ বলছে যে খাবার ভালো। এই মা আহারে কিন্তু ইতিমধ্যে ভিড়ও বাড়তে শুরু করেছে আগের তুলনায়। পূর্ব মেদিনীপুর থেকে অরুণাভ মান্না, রিপাবলিক বাংলা। কেওয়াইসির কাজ ঘিরে অসন্তোষ আর আশা কর্মীদের হুঁশিয়ারি দিলেন শালতোরার বিজেপি বিধায়ক চন্দনা বাউরি। তিনি একদম স্পষ্ট করে জানিয়ে দিলেন কোনোভাবেই মানুষের হয়রানি বরদাস্ত করা হবে না এবং এরই পাশাপাশি স্পষ্ট করে দিলেন সরকারি কাজে কোনো রকম গাফিলতিও মেনে নেওয়া হবে না। আপনি একজন শিক্ষিত মহিলা বলে আপনি কাজটা পাইছেন, তার মানে আপনি চুরি করে পাইছেন কাজটা, বলুন। আমি অত সব বুঝি না, শুনুন। আপনার হাজবেন্ড আপনি করুন, আমি এখানে থাকবো, আজকে কোথাও যাবো না, আপনি করুন। দেখছি এগুলো কি আপনাদেরকে কি ট্রেনিং দেওয়া হয়েছে নাকি? হ্যাঁ, সবখানে জলঘোল না নাকি? গাড়িতে যেতে যেতে গাড়ি থেকে হঠাৎ নেমে গিয়ে চরম হুঁশিয়ারি কে দিচ্ছেন না শালতোরার বিজেপি বিধায়ক চন্দনা বাউরি। তিনি কাদেরকে হুঁশিয়ারি দিচ্ছেন? আশা কর্মীদের। কেন তিনি হুঁশিয়ারি দিচ্ছেন? তিনি গাড়ি থেকে নেমে আশা কর্মীদের হুঁশিয়ারি দিয়ে বলেন যে আয়ুষ্মান ভারতের কেওয়াইসির কাজ চলছে, আর এই কেওয়াইসির কাজ যারা আশা কর্মী আছেন তারা করছেন এবং তাদের কাজ হচ্ছে বাড়িতে বাড়িতে গিয়ে সে কেওয়াইসির কাজ করা। কিন্তু এই বিধায়ক চন্দনা বাউরির কাছে অভিযোগ আসে যে এই কেওয়াইসির কাজ যারা আশা কর্মীরা আছেন তাদের বাড়িতে এক একটি গ্রামকে ডেকে নিচ্ছেন। তোমাকে এই বুথটা বাদ দিয়ে অন্য কোনো বুথে লক্ষ্মণপুর অঞ্চলে দিয়ে দিলে তুমি কি করবে আমাকে বোঝাও। লিখছি বললে তো হবে না। আর কতদিন ধরে তোমাদেরকে দেওয়া হয়েছে কাজগুলো করতে, মানে এতগুলো লোক ধান রোয়া বন্ধ করে রাখিছেন, এতগুলো লোক ধান রোয়া বন্ধ করে রাখিছেন। এর ফলে যারা সাধারণ মানুষ তাদেরকে সমস্যায় পড়তে হচ্ছে এমনটাই অভিযোগ। সেই কারণে চরম হুঁশিয়ারি দেয় আশা কর্মীদেরকে এবং তিনি বলেন যে তাদের যেটা কাজ তাদেরকেই করতে হবে এবং তখন আশা কর্মীরা বলেন যে তারা ঠিকঠাক সেই কাজ করতে পারছেন না। তখন চন্দনা বাউরি তাদেরকে প্রশ্ন তুলেন, আপনারা চাকরি কিভাবে পেয়েছিলেন? তাহলে কি জালিয়াতি করে টাকার বিনিময়ে চাকরি পেয়েছেন? আপনাদেরকে তো ট্রেনিং দেওয়া হয়েছে, তা সত্ত্বেও কেন আপনারা এই কাজ করতে পারছেন না? কিছু আশা দিদিমণিরা আছে এমন অ্যাটিটিউড দেখাচ্ছেন যে ওনারা তো কোনো কিছু কাজ জানেনই না, ওনাদের স্বামীদেরকে দিয়ে কাজ করাচ্ছেন। তারা কিন্তু বিভিন্ন রকম ভাবে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন এবং সবাই না, কিছু কিছু মানুষের মনোভাব এখনো পর্যন্ত তৃণমূলের সরকার আছে, তৃণমূলের জামানা। এই নিয়ে চরম হুঁশিয়ারি দেন আশা কর্মীদেরকে এই চন্দনা বাউরি এবং চন্দনা বাউরি জানান যে ভবিষ্যতে যদি এরকম কোনো ঘটনা ঘটে তাহলে কিন্তু তিনি তাদের বিরুদ্ধে কিন্তু ব্যবস্থা নেবেন, এমনটাই কিন্তু তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন। এবং সাধারণ মানুষকে কোনো রকম হেনস্থার শিকার হওয়া চলবে না, সাধারণ মানুষের কোনো অসুবিধা হওয়া চলবে না, এমনটাই তিনি কিন্তু হুঁশিয়ারি দিয়ে পরিষ্কার জানিয়ে দেন। বাঁকুড়া থেকে মৃন্ময় পান, রিপাবলিক বাংলা। জনতার দরবারে অভিযোগ আর তার পরের দিনই বাড়িতে বিধায়ক। ঘাটালের আদিবাসী পরিবার এবার আশার আলো দেখছে। দীর্ঘদিন ধরে যে বঞ্চনার অন্ধকার, সেই বঞ্চনার অন্ধকার হয়তো এবার ঘুচবে। বিধায়কের জনতার দরবার আর পরের দিনই বিধায়ক বাড়িতে হাজির। ঘাটালের পৌরসভা এলাকায় গতকালই বিজেপির বিধায়ক শীতল কপাট করেছিল জনতার দরবার, আর সেই জনতার দরবারে একেবারে অভিযোগ জানিয়েছিল রূপা মুর্মু। ঘাটালের 11 নম্বর ওয়ার্ডের বাসিন্দা রূপা মুর্মু, তার বাড়িতে ইলেকট্রিক নেই আর পানীয় জলের ব্যবস্থাও ঠিক সেভাবে নেই। তাই জন্য তার একটি মেয়ে আছে, ঠিকমতো পড়াশোনা করতে পারে না ইলেকট্রিকের জন্য। 2026-এ দাঁড়িয়েও বাড়িতে ইলেকট্রিক নেই। অবাক হয় বিধায়ক। আজ বাড়িতে হাজির বিধায়ক। গতকাল অভিযোগ পাওয়ার পরে একেবারে বাড়িতে গিয়ে সবার সাথে কথা বলে, এলাকার বাসিন্দাদের সাথে কথা বলে এবং সেখান থেকে দাঁড়িয়েই
ঘাটালের ইলেকট্রিক ডিপার্টমেন্ট স্টেশন ম্যানেজারকে ফোন করে এবং সেখান দিয়ে তিনি নির্দেশ দেয় যত তাড়াতাড়ি সম্ভব যত শীঘ্রই এই ইলেকট্রিক লাইনের ব্যবস্থা করার জন্য। পাঠাচ্ছি, আপনি কি অফিসে আছেন? হ্যাঁ, এখন তো আসি। ওনাকে পাঠাবো? আজকে তো সাহেব এসে মন নেই। তো কালকে 10টার পর পাঠাই? হ্যাঁ, কালকে 10:30টার দিকে পাঠিয়ে দিন। আর পেপার ছবিটা তুলে আমাকে পাঠিয়ে দিন। ঠিক আছে, আমি এক্ষুনি পাঠাচ্ছি। এলাকার মানুষ সবাই খুশি, স্বতঃস্ফূর্তভাবে পানীয় জলের ব্যবস্থা যে আমরা যখনই বললাম জায়গাও দেখিয়ে দিল। ইলেকট্রিকের সমস্যা ছিল সেটাও বলার সঙ্গে সঙ্গে সবাই সহযোগিতা করে দেখছি ইলেকট্রিক কোনটা দিয়ে যাবে তারও একটা ব্যবস্থা বা দিক আমাদেরকে দেখিয়ে দিয়েছে। বিদ্যুৎ দপ্তরে আমি ডিএম সাহেবকে সঙ্গে সঙ্গে ফোন করলাম, উনি বললো যে আমাদের কাছে পাঠান, আমরা করে দেবো। তার থেকে শুরু করে ইলেকট্রিক থেকে শুরু করে আজকেও উনি বলার সঙ্গে সঙ্গে বললো পাঠিয়ে দেন, আমি করে দেবো। বিধায়কবাবুর কাছে গেছিলাম, বিধায়ক যিনি কথা দিয়েছেন, কথা রেখেছেন, রবিবারই আমার বাড়িতে আসছেন, এসে যথারীতি লাইন এবং জলের ব্যবস্থা করে দিয়েছেন। এইভাবে আস্থা রেখেছেন যে পরবর্তী ক্ষেত্রে রাস্তাও আমাকে করে দিবে। এই বিধায়কের কাছে আমার যথাযথভাবে প্রণাম। আজ আমরা 70 বছরের উপরে আছি, কোনো সরকারি এসেই আমাদেরকে এই ফেসিলিটি দেয়নি। এই সরকার এসে যে ফেসিলিটি আমরা পেয়েছি এই তোরে আমরা সারা জীবন কৃতজ্ঞ বোধ ওনার কাছে রইলাম। তারা আশার আলো দেখছে, হয়তো এবারে তাদের ইলেকট্রিক লাইন হতে পারে, বাড়িতে আলো জ্বলতে পারে। পশ্চিম মেদিনীপুরের ঘাটাল থেকে মিজানুর রহমানের রিপোর্ট, রিপাবলিক বাংলা। হাওড়ার পিলখানাতে পাক জঙ্গি হামিম মণ্ডলের বাবার কারখানাতে রিপাবলিক। দীর্ঘদিন ধরেই হাওড়ার পিলখানায় পরিবার নিয়ে থাকতো পাক জঙ্গি হামিম এবং স্থানীয় বাসিন্দারা বলছে যে তার বাবার কারখানাতে নিয়মিত যাতায়াত ছিল পাক জঙ্গি হামিম মণ্ডলের। হাওড়ার পিলখানায় হামিদের এই কারখানা এবং এই কারখানার পাশেই রয়েছে তার অফিস, রয়েছে 2টি সিসিটিভি ক্যামেরা এবং তার সঙ্গে 5টি ক্যামেরা চলছে। এই অফিস থেকেই সমস্ত কিছু, তার যে সিম কার্ড ব্যবহৃত, তার যে অফিস থেকেই সমস্ত কিছু নজরদারি চালানো হতো। মনির উদ্দিন মণ্ডলের সঙ্গে কথা বলছি। আপনি কি বলছেন? আমি রিপাবলিক বাংলা থেকে বলছি, মেঘা। একটু পরে কোন 1 ঘন্টা পরে আপনার ছেলেকে জঙ্গি হিসেবে গ্রেফতার করা হলো, কি বলবেন, কতটা সত্যতা রয়েছে? আমি তো বললাম আপনি 1 ঘন্টা পরে করুন, আমি 2 ঘন্টা আপনার সাথে কথা বলবো, ঠিক আছে? আপনার ছেলের বান্ধবী অর্পিতাকেও যুক্ত করা হয়েছে, গ্রেফতার করা হয়েছে। পাকিস্তান জঙ্গির সঙ্গে যুক্ত রয়েছে, পাকিস্তানি গোষ্ঠীর সঙ্গে যুক্ত রয়েছে। একেবারে ইতিমধ্যে মনির উদ্দিন মণ্ডল তার বাবা, তিনি কোন রকম ভাবেই মুখ খুলতে চাইলেন না। যেটা জানা যাচ্ছে যে চন্দননগর থেকে মহিলা আসতো, তিনি এই বিগত কয়েকদিন ব্যবসা চালাতো। মালিকের দাবি যে এই কারখানাটা প্রায় 2 বছর হয়ে গেছে ভাড়া নিয়েছে এবং 9 মাস ধরে তিনি আসতো এইখানে। তো এই বাড়িটা আমি কতদিন ধরে ভাড়া নিয়েছি? মনে হচ্ছে 2 বছরে। জামা কার্ড ট্যাগ আছে না, ওটা পেন্টিং হয়। ভাড়া নিয়ে এখানে থাকতো তো, এই তো কারবালা মসজিদে কাছে থাকতো। আচ্ছা, কারবালার আমার কাছে এসেছে, আমি দিয়ে দিয়েছি। বাবা ওই সব বাবাই এগ্রিমেন্ট নাম আছে, আমি মন্ডলে কিছু না। কোথাও যেন মনে হচ্ছে এই কারখানাকে ঘিরেই কিন্তু তার যে নাশকতার ছক এইখান থেকেই ঘটেছে, এমনটাই সূত্রে খবর উঠে আসে। উমেশ রায়কে হুমকি, উমেশ রায়ের ছেলেকে অপহরণ করার সেই সমস্ত চাল কিন্তু এই অফিস ঘর থেকেই কিন্তু রহস্য উঠে আসছে। আমরা একবার 2-2:30 বাজে রাতে দেখেছি মেশিন নিয়ে, কি পেপারের মেশিন আছে না কি মেশিন আছে, ওই জন্য কাজগুলো এখানে এসেছে ওই ছেলেটা, আর আমরা কোনোদিন দেখে না। আর ও ছেলেটা এদিকে থাকে নাই, তো ভাড়া রেন্ট ঘরে নিয়েছে। 2 বছর থেকে এখানে কারখানা আছে। ওই সাইটের পিছনে যে স্টিকার লাগে না, ওই স্টিকারে মেশিন ফেসিন ছিল, ওরাই কাজ করছিল, 3-4 জন কাজ করছিল এখানে। ওর বাবার নামে কিন্তু কারখানা। ও মাঝে মাঝে আসছিল, লোক দেখেছে এখানকার, কিন্তু আমরা জানি না কি এরকম কাজ করে ওরা। আমরা পুরো লোক দেখেছি, শান্তশিষ্ট ভালোই থাকছিল, কোনো অসুবিধা নেই। কিন্তু ওই আপনাদের মাধ্যমে শুনেছি আমরা কি এরকম কাজ করেছে। সমস্ত ঘটনার কিন্তু তদন্ত করছে এসটিএফ এবং তারপর থেকে এখানে যে বন্ধুর সঙ্গে তার সঙ্গে যেটা জানা যাচ্ছে তার বাবার থ্রুতে তাদের যে কারবালা যে মাঠ রয়েছে, সেই কারবালা মাঠের ওখানে তাদের যে ফ্ল্যাট রয়েছে, সেই ফ্ল্যাটেই থাকতেন সম্ভবত। কিন্তু তারপর থেকে কিন্তু এইখানে যখন ভাড়া নেওয়া হয় তখন কিন্তু কারবালা মাঠে যে ফ্ল্যাটে থাকতো নইমুদ্দিন স্ট্রিটে 54/49, সেখানে কিন্তু এখন আর থাকে না। তবে গোটা ঘটনায় কিন্তু এই জায়গা থেকেই তার রহস্য ভাত হয়েছে, কারণ যে এই ঘর থেকেই, এই অফিস থেকেই সে কিন্তু সমস্ত চক্র চালাতো। হাওড়া থেকে প্রসেনজিৎ অধিকারী রিপোর্ট, রিপাবলিক বাংলা।
পাথর মাফিয়া টুলু মণ্ডল ওরফে নজিবউদ্দিন, তারও একের পর এক কুকীর্তি ফাঁস হচ্ছে। টেন্ডারের ক্ষেত্রেও সে দুর্নীতি করেছে এমনটাই অভিযোগ। সরকারি টেন্ডার সেটা প্রভাব খাটিয়ে নিজের পকেটে পুরে ফেলেছে এই টুলু মণ্ডল। এবং এমনকি শুধু টেন্ডার দুর্নীতি নয়, রাস্তা নির্মাণের কাজেও অনিয়মের অভিযোগ রয়েছে, একের পর এক অভিযোগ। আর এই অভিযোগটা যেখান থেকে আসছে, এগরা বিধানসভার প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার একটি রাস্তা নির্মাণকে কেন্দ্র করেই এই শোরগোল। বীরভূমের পাথর দুর্নীতির যিনি মাস্টার মাইন্ড ছিলেন সেই টুলু মণ্ডল শুধু পাথর দুর্নীতিতে জড়িয়েছিলেন না, তিনি রাস্তা তৈরির কন্ট্রাক্টরও ছিলেন এবং যার দুর্নীতির শিকড় পুরো শুধু বীরভূম নয়, বাঁকুড়া নয়, তার শিকড় কিন্তু পৌঁছে গেছে পূর্ব মেদিনীপুর জেলার এগরা শহরেও, যেখানে দেখা যাচ্ছে এই যে রাস্তা তৈরি কারখানা, এখানে যে ঠিকাদার যাকে দেওয়া হয়েছে মণ্ডল স্টোন প্রোডাক্ট প্রাইভেট লিমিটেড, ইনার নামে কন্ট্যাক্ট করা হয়। যেখানে দেখা গেছে যখন টেন্ডার পদ্ধতি চালু হয়েছিল, সেই মুক্তাজুল নামে যিনি টেন্ডার পেয়েছেন সমস্ত কাগজপত্র জমা দেওয়া সত্ত্বেও কিন্তু তাকে বাদ দিয়ে তিনি কি করেন, মণ্ডল কনস্ট্রাকশনকে টেন্ডার পাইয়ে দেওয়া হয়। সেখানে একটি রাজনীতির প্রভাব খাটানো হয়েছে বলে তিনি ইতিমধ্যে অভিযোগ করেছেন। যেটা জানা যাচ্ছে, তিনি এই টুলু মণ্ডলের বিরুদ্ধে কোর্টে আদালতে দ্বারস্থ হয়েছিলেন এবং সেখানে অভিষেক ব্যানার্জি দপ্তরে ডেকে তাকে কার্যত থ্রেট দেওয়া হয় এবং কেস তুলে নেওয়ার জন্য তারপর প্রেসার মানসিক চাপও দেওয়া হয়। রাস্তার টেন্ডারটা উনিও ড্রপিং করেছিলেন, আমিও ওই টেন্ডারে পার্টিসিপেট করেছিলাম। তো ওনার অনেক কিছু কাগজ না থাকা সত্ত্বেও ওনাকে কাজ পাইয়ে দেওয়ার ব্যবস্থাটা হলো। পরে সুমিত এলো যে দাদা আপনি একটু বেশি লাফালাফি, মানে এসেই আমাকে থেট যে আপনি বেশি লাফালাফি করছেন কেন দাদা, না এভাবে করা যাবে না। দাদা বলতে কাকে? দাদা অভিষেক ব্যানার্জির সঙ্গে টুলু মণ্ডল তাহলে সরাসরি যোগাযোগ ছিল। এই রাস্তা নিয়েও স্থানীয় মানুষ, এলাকার পঞ্চায়েত প্রধান, তিনি পূর্ত কর্মাধ্যক্ষ, তারাও অভিযোগ করেছেন যে টেন্ডার পেলেও কোনো সময় তিনি এখানে আসতেন না, সাব কন্ট্রাক্টরদের কাজ করা হতো, যে সিস্টেম বা যে পদ্ধতি বা যে শিডিউল ছিল সেটাকে মানা হয়নি। ব্লকে আমি অনেকবার বিডিও সাহেবের কাছে কমপ্লেন করেছি যখন রাস্তা হচ্ছে, কারণ আমাদের তো জনগণের কাছে কিছু দায়বদ্ধতা থাকে। জনগণ আমাদের জিজ্ঞেস করছেন কি শিডিউলে কি আছে, আমি অনেকবার গেছি বিডিও সাহেবের কাছে, কিন্তু কোনো সময় উনি আমাকে শিডিউলও দেননি। কাজ হওয়ার সময়ও অনেক কাজ দেখেছি যে চোখের সামনে হয়ে যাচ্ছে কাজ, কিন্তু কিছু করতে পারছি না। দেখেছি বা তার যে কন্ট্রাক্টরটা কোনোভাবে হচ্ছে না। কাজ কী হচ্ছে, এই যে 3 ফুট যেটা সাইডে কেটেছে, কেটে পরে হাফ দেড় ফুট কংক্রিট দিয়ে ভর্তি করে দিচ্ছে, হাফ মাটি দিয়ে দিচ্ছে। আমরা বলেও পারিনি, বহুবার আমি নিজে করি, কোনোভাবে আমরা পাইনি। দুর্নীতির পাহাড় কিন্তু ইতিমধ্যে তৈরি হয়েছে রাজ্য জুড়ে। পূর্ব মেদিনীপুর থেকে বিষ্ণত পণ্ডা, রিপাবলিক বাংলা। এই টুলু মণ্ডল, তার ঘনিষ্ঠরাও কিন্তু পুলিশের স্ক্যানারে রয়েছে। টুলু মণ্ডলের ডান হাত বলে পরিচিত ইফাজুল হক, তার বাড়িতে রাতভর তল্লাশি চালিয়েছে পুলিশ। মঙ্গলকোটের আইমাপাড়ার বাড়িতে তল্লাশি চলে। আর এই ইফাজুল হক, তারও যে বৈভব সেটা চরম শিখরে ছিল, চোখে পড়ার মতন, কারণ 5 বছর ধরে টুলু মণ্ডলের খাদানে কাজ করেছিল এই ইফাজুল হক। বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলের ঘনিষ্ঠ ইফাজুল হক, কার বাড়িতে এবার মঙ্গলকোট থানার পুলিশ কিন্তু হানা দিল। বাড়িতে থাকা যে 3 থেকে 4টি যে রুম ছিল নিচের, সেই রুমগুলিকে তল্লাশি চালায় এবং তার পাশাপাশি উপরের রুমে যখন তল্লাশি চালানো হয়, সেখান থেকে 2টি ট্যাঙ্কার উদ্ধার হয় এবং সেই ট্যাঙ্কার থেকে বেশ কিছু নথি সেখান থেকে পুলিশ উদ্ধার করে। আর যেটা জানা যাচ্ছে যে টুলু মণ্ডলের অত্যন্ত ঘনিষ্ঠ ইফাজুল হক এবং তার আত্মীয়, এবং এই বাড়িতে কিন্তু টুলু মণ্ডলের স্ত্রী, সে কিন্তু যাতায়াত করতেন এবং তাদের সঙ্গে সম্পর্ক ছিল। পুলিশ এসে আমি আর কিছু জানি না, আমি ঘর থেকে বেরোননি। আমার মেজরদেরও খোঁজ এসেছিল। কি নাম? ইফাজুল হক। তা বলতে পারবো না কেন এসেছিল। আমি ওই চুরিতে থাকেন, কোথায় কাজ করছে এটা জানি না, আমরা ওদের সাথে আমাদের সম্পর্ক নেই। বাড়ির যে ঘরগুলি রয়েছে, সেই ঘরগুলিতে পুলিশের আধিকারিকরা ঢোকে এবং সেখান থেকে যে ট্যাঙ্কার থেকে তারা নথি উদ্ধার করে এবং সেখান থেকে নিয়ে যায় মঙ্গলকোট থানার পুলিশ। পূর্ব বর্ধমান থেকে সন্তোষ দাস, রিপাবলিক বাংলা। বদলের বাংলায় এবার বদলে গেল স্কুলের খাতার রঙ। আর নীল সাদা নয়, এবার থেকে খাতার রং গেরুয়া। আর স্কুলে স্কুলে সেই খাতা বিতরণও শুরু হয়েছে এবং খাতায় যে বিশ্ব বাংলার লোগো ছিল, সেই লোগো সরে ফিরল অশোক স্তম্ভ। রাজ্য শিক্ষা দপ্তরের উদ্যোগে রাজ্যের প্রতিটি জেলার প্রতিটি স্কুলে ক্লাস 11 এবং ক্লাস 12-এর ছাত্রছাত্রীদের জন্য খাতা দেওয়া হচ্ছে এবং এই খাতা পেয়ে
সকল ছাত্রছাত্রীরা খুশি। খাতার যে বিশেষত্ব হচ্ছে, এতদিন ধরে আমরা নীল সাদা খাতা দেখেছিলাম এবং এখন রাজ্যে সরকারের পরিবর্তন হয়েছে, রাজ্যে বিজেপি সরকার এসছে। এইবারে যে খাতার যে রং, সেই রংটা কিন্তু রীতিমতো কমলা কালার, এক কথায় অশোক স্তম্ভর লোগো। এবং এর পিছন দিকে, খাতার পিছন দিকে মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ছবি রয়েছেন এবং বেশ কিছু ছাত্রছাত্রীরও ছবি রয়েছে। সাধারণত এত সুন্দর খাতা পেয়ে উপকৃত কিন্তু স্কুলের ছাত্রীরা, এবং প্রতিটি ছাত্রীকে 3টি করে খাতা দেওয়া হচ্ছে এবং আগামীতে আরও বেশ কিছু খাতা দেওয়া হবে। আমাদের সরকার থেকে যে খাতা এসেছে, 3টে করে খাতা আমরা 11-12 বাচ্চাদের দিতে পারছি। কালারটা দেখলাম বেশ ভালো, কালারফুল হয়েছে, বেশ সুন্দর অরেঞ্জ কালারের, ভালোই হয়েছে খাতাটা দেখতে। আগামী শিক্ষাবর্ষের বইয়েরও কিন্তু একটা পরিবর্তন হতে পারে, তেমনটাই কিন্তু একটা জানা যাচ্ছে। মুখ্যমন্ত্রী এসেই যাতে ছাত্রদের যেটা বন্ধ ছিল, ছাত্রদের সেই খাতার ব্যবস্থা করা হয়েছে। বিশ্ব বাংলায় এই জিনিস থাকবে না, কারণ গত সরকারটা মমতা ব্যানার্জির সরকার ছিল, তৃণমূলের সরকার ছিল, আর এই সরকারটা মানুষের সরকার প্রতিষ্ঠিত হয়েছে, এটা পশ্চিমবঙ্গ সরকার। স্বাভাবিকভাবে পশ্চিমবঙ্গ সরকারের লোগো অশোক স্তম্ভ সেটাই থাকে। আপাতত স্কুলের নতুন খাতা পেয়ে ক্লাস 11-12 ছাত্রছাত্রীরা অত্যন্ত খুশি এবং মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে তারা ধন্যবাদ জানিয়েছেন। মালদা থেকে দীপঙ্কর গোস্বামী, রিপাবলিক বাংলা। MDH দম আলু, ডাল তড়কা এবং মাশরুম মশলা। MDH দিয়ে রান্না খাবার হবে মজাদার। MDH আপনাকে সর্বদা নতুন স্বাদ দিতে প্রতিবদ্ধ।